আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। দীপার বয়স 20। একা হাতে সংসারের সব কাজ সামলায়। খুব ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মা ও ভাইকে সে হারিয়েছে। ফলে বাবা আবার বিয়ে করে, আর সৎ মায়ের সীমাহীন অত্যাচারের মধ্যেই দীপার দিন কাটে। কিরে, একটু সুযোগ পেয়েছিস কিনা ফাঁকি দেওয়া শুরু করে দিয়েছিস? এখনো কত কাজ বাকি আছে দেখেছিস? কলপারে বাসনের গাদ লেগে আছে, 2 গামলা জামা কাপড় ভেজানো আছে, তাছাড়া রান্নাটাও তো করতে হবে। আর হ্যাঁ, শম্পা আজ ইলিশ মাছ খেতে চেয়েছে, তাই বাজার থেকে ইলিশ মাছ আনিয়েছি। সর্ষে ইলিশ করবি? আচ্ছা মা। তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর, আমার মেয়েটা আবার একদম খিদে সহ্য করতে পারে না। দীপা অনেকবার মনে করার চেষ্টা করে শেষ কবে সে ইলিশ মাছ খেয়েছে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না। এমনকি ইলিশ মাছের স্বাদটাও সে প্রায় ভুলেই গেছে। সরলা দুপুরের খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসে পান চিবোচ্ছে। দীপা তার কাছে আসে। মা, রান্নাঘর পরিষ্কার আর হাঁড়ি কড়াই মাজা হয়ে গেছে। হয়েছে? বারান্দায় খাবার বেড়ে রেখেছি, খেয়ে নে। আর খাওয়া শেষ হলে রাজুর দোকানে গিয়ে চন্দন নিয়ে আসবি, শম্পা মুখে মাখবে। এই গরমে মেয়েটা আমার কালো হয়ে গেল। দীপা খেতে বসে। দীপা নিজে হাতে ডাল, আলু ভাজা, সর্ষে ইলিশ আর মাংসের ঝোল রেঁধেছে, কিন্তু তার পাতে শুধু ডাল আর আলু ভাজা। তবুও তার মনে বিন্দুমাত্র অভিযোগ নেই। ডাল দিয়েই তৃপ্তির সাথে ভাত কটা খেলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা, আমায় আর কটা ভাত দেবে? দীপার কথা শুনে সরলা ভীষণ চটে যায়। কেন রে? মাকে খেয়েছিস, ভাইকে খেয়েছিস, আমাদের বাছুরটাকেও খেয়েছিস, তাতে কি পেট তোর ভরেনি? পেটের রাক্ষস আছে নাকি? কয়েক গ্লাস জল খেয়ে নে, তাহলে পেট ভরে যাবে। দীপা মনে মনে কষ্ট পেলেও তা বাইরে প্রকাশ করে না। এ ধরনের কথাবার্তা তাকে রোজই শুনতে হয়, তবুও তার বাবাকে সে কিছুই জানায় না। কেননা দীপা চায় না যে তার কারণে তার বাড়িতে কোনো রকম অশান্তি হোক। অনেক তো বেলা হলো, দীপা মা খেয়েছে? কেন খাবে না? আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে খাইয়েছি। দীপা মা, একবার এখানে আয় তো মা। আবার ওকে ডাকছো কেন? আমি বললাম না ও খেয়েছে। আমায় ডাকছিলে বাবা? সারাদিনই তো কাজের মধ্যে থাকিস, একবারও একটু বিশ্রাম নিতে দেখি না। আমার কাজ করতে তো বেশ ভালোই লাগে। তোর কাজ করতে যত বেশি ভালো লাগবে ততই তো তোর মায়ের সুবিধা। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে তার কোনো অসুবিধে হবে না। মা, তুই খেয়েছিস? হ্যাঁ বাবা, আমি খেয়েছি। পাছে সবকিছু ফাঁস হয়ে যায়, তাই সরলা তড়িঘড়ির সাথে জবাব দিল। আমি বললাম না ও খেয়েছে, তুই এখন যা। তুমি চুপ করো। তুই খুবই ভালো মাংস রান্না করিস, কিন্তু আজকের মাংসটা... কেন বাবা, মাংসটা কি ভালো হয়নি? এত ঝাল! আমি তো ঝাল পরিমাণ মতোই দিয়েছি, হয়তো আজকে লঙ্কাগুলো ঝাল একটু বেশি ছিল। তা হবে হয়তো, তবে সর্ষে ইলিশটা যাকে বলে অসাধারণ হয়েছে। আজ তুই যদি ইলিশ মাছ খেতে না চাইতিস তবে তো আমি জানতেই পারতাম না যে সর্ষে ইলিশ এত সুস্বাদু হয়। শোন না মা, তোর যখন যা খেতে মন চাইবে আমায় বলবি। আচ্ছা বাবা, আমি এখন যাই। ছোট মেয়েটাকে পটের বেবি সাজিয়ে না রেখে বলো দিদির সাথে থেকে রান্না বান্না শিখে নিতে।
বিয়ের পর শ্বশুরবাড়িতে ওগুলো ওরই কাজে আসবে। আচ্ছা, শ্বশুরবাড়ি বলতে খেয়াল এলো, এই কাল দুপুরে দীপাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তুমি একবার দীপাকে জানিয়ে রেখো। রাতে কাজ থেকে ফিরে এসে আমি ওর সাথে কথা বলবো। তা পাত্র কেমন? হীরের টুকরো ছেলে, যেমন সুন্দর ব্যবহার তেমন সুন্দর চালচলন। তাছাড়া উঁচু পদে চাকরি করে, আর বাবা রূপনগরের জমিদার। এমন সুপাত্রকে তো কোনো মতেই হাতছাড়া করা চলবে না। আমি আসি, এ নিয়ে রাতে কথা হবে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। পাখিরাও একে একে গন্তব্যে ফিরেছে। এদিকে সরলা তার কুটিল মনে হাজার রকম ফন্দি আঁটছে। পাশেই দীপাকে দেখতে পেয়ে তাকে ডেকে বলল, তোর বাবা তোর জন্য একটা পাত্র দেখেছে। দীপা মায়ের কথা শুনে সেখান থেকে চলে যায়। রাত্রে দীনেশ কাজ থেকে বাড়ি ফেরে। দীনেশ দীপাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছু বলবি মা? কিছু বলবি? মা বলছিল তুমি নাকি আমার জন্য পাত্র দেখেছ। আমি এখন বিয়ে করব না বাবা। এমন ছেলে সচরাচর পাওয়া যায় না। আমি কিছু জানি না, তুমি মানা করে দাও। তোর বাবা তোর জন্য একটা পাত্র দেখেছে। বাবা ফিরলে তুই বলবি যে তুই এখন বিয়ে করবি না। কিন্তু বাবা যদি রাগ করে? তোকে অত সব ভাবতে হবে না। তোকে যা বলতে বলেছি তুই তাই বলবি। আর এ কথার যদি অন্যথা হয়েছে তবে ঠ্যাঙে বাড়িয়ে ঠ্যাং ভেঙে ঘরের কোণে ফেলে রাখবো বলে দিলাম। তুই যখন চাইছিস না তখন আমি তোকে জোর করব না। যাও, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। দীপা ঘর থেকে বেরিয়ে যায়। সুনির্মল বাবুকে একরকম কথা দিয়ে ফেলেছিলাম, এখন কোন মুখে তা পালন করি? দীপা যখন বিয়ে করতে চাইছেই না, তখন শম্পার সাথে বিয়েটা হলে কেমন হয়? শম্পারও তো বিয়ের বয়স হয়েছে। তাহলে তোমার কথারও খেলাপ হবে না, আর পছন্দের পাত্রকে জামাই হিসেবেও পাবে। কথাটা তুমি মন্দ বলনি। তাহলে শম্পাকে নিয়েই কথাবার্তা এগোই। পাত্রপক্ষ যখন শম্পাকে দেখতে আসবে তখন তোকে এদিক ওদিক ঘুরঘুর করতে যেন না দেখি। তাহলে আমার মেয়ের বিয়েটা আর হবে না। মুখে কালি মেখে রান্নাঘরের এক কোণে চুপচাপ বসে থাকবি। এখন যা, রান্না বান্নাটা সেরে নে। এর রূপটা যদি আমার মেয়েটা পেত। নির্ধারিত সময়ে পাত্রপক্ষ উপস্থিত হয়। পরিচয় পর্ব চলতে থাকে। এমন সময় কই দীপা মাকে তো দেখছি না। ও রান্নাঘরে একটু ব্যস্ত আছে। আরে ওকে ডাকো, সবার সাথে পরিচয়টা করিয়ে দেই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমায় ডেকেছিলে বাবা? তোর মুখে জামা কাপড়ে এত কালি লাগলো কি করে? রান্নাঘরে অনেক কালি জমেছিল, সেগুলো পরিষ্কার করতে গিয়ে লেগে গেছে। যা, তুই স্নান করে নে। সুনির্মল বাবু, এই আমার বড় মেয়ে, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আমি তো প্রথমে ওর বিয়ের কথাই ভেবেছিলাম, কিন্তু ও এখন বিয়ে করতে চায় না। আজকের সব রান্না ওর নিজের হাতে করেছে। ওর হাতে রান্নার স্বাদ আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। দুপুরের খাওয়া দাওয়া সেরে সকলেই গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। এমন সময় দীনেশ তাদের কাছে আসে। সুনির্মল বাবু, রান্না বান্না কি সব ঠিকঠাক ছিল? আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? আরে কি বলছেন দীনেশ বাবু, জীবনে এই প্রথমবার এত তৃপ্তির সঙ্গে খেলাম।
মুরগির মাংসটার তো কোনো তুলনাই হয় না, আর মুগের ডালটা তো আমার কাছে অমৃত মনে হয়েছে। তুমি কিন্তু কচুর শাকটা বাদ দিলে। আরে শুধু কি কচুর শাক, ইলিশ বাপা আর পটল চিংড়ি প্রত্যেকটা রান্নাই অসাধারণ। দীনেশবাবু, সত্যি আমার এত বছরের রান্নার অভিজ্ঞতাও আপনার মেয়ের কাছে হার মেনেছে। দীনেশবাবু, আপনার মেয়েই হবে আমাদের বাড়ির পুত্রবধূ। তবে আপনার ছোট মেয়ে নয়, আপনার বড় মেয়েকে ছেলের বউ হিসাবে নিয়ে যেতে চাই। কিন্তু আপনি আর দ্বিমত করবেন না, বড় মেয়ের সাথে কথা বলে আমাদের জানাবেন, আমরা আপনার জবাবের অপেক্ষায় থাকব। আপনারা তো আমার বড় মেয়েকে দেখলেনই না, তার রান্নার গুণেই তো আমরা তাকে চিনেছি। এরপর পাত্রপক্ষ চলে গেলে সরলা যখন সমস্ত কথা জানতে পারে, দীপার প্রতি সরলার রাগে সারা শরীর জ্বলে ওঠে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত্রে যখন সকলে ঘুমোচ্ছে, সরলা চুপি চুপি দীপার কাছে এসে তার গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। দীপা চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও। চিৎকার শুনে সকলে বেরিয়ে আসে। কোনো ক্রমে আগুন নিভিয়ে হসপিটালে ভর্তি করে তাকে। বেশ কিছুদিনের চিকিৎসায় দীপা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। তাকে বাড়ি নিয়ে আসা হয়। এদিকে সুনির্মল বাবু খবরটা পেয়েই সপরিবারে এসে হাজির হয়। কিভাবে ঘটলো এসব জানি না সুনির্মল বাবু, সকলে ঘুমাচ্ছিলাম, চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখি আগুন জ্বলছে। এখন কেমন আছে? অনেকটা ভালো, ভিতরে আসুন। বিজয়া দীপার হাত ধরে বলল, এখন কেমন আছো মা? ভালো। আমার দীপা মায়ের ভাগ্যটাই এমন, যখন একটু সুখের প্রদীপ জ্বলে ওঠে, এক দমকা হাওয়ায় তা নিভিয়ে দিয়ে চলে যায়। দীনেশবাবু, আমরা বিয়েটা আগামীকালই করাতে চাই। এ কি বলছেন? আমি স্বপ্ন দেখছি না তো? দীপা মা তো এখনো সম্পূর্ণভাবে সুস্থ হয়নি। দীনেশবাবু, বৌমার সেবা করার আমাদের একটু সুযোগ দিন। যত তাড়াতাড়ি বৌমাকে সুস্থ করে তুলবো, তত তাড়াতাড়ি বৌমার হাতের মুরগির মাংস আর মুগের ডালের স্বাদ নিতে পারবো। তুমি কিন্তু কচুর শাকটা বাদ দিলে। শুধু কি কচুর শাক, ইলিশ বাপা আর পটল চিংড়ি প্রত্যেকটা রান্নাই অসাধারণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।